ওয়ান অফ দ্য কি সেন্টিমেন্ট হইতেছে যে আমাদের যে আগের যে ব্যবস্থা বা আগের যে প্রচলিত ধারা সেখানে তারা ফেরত যেতে চাইতেছে না। কারণ আর কত 50-55 বছর হয়ে গেছে এই ব্যবস্থার মধ্যে জালিম তৈরি হচ্ছে। আমরা দেখছি যেই পাওয়ারে যাচ্ছে সেই আর নামতে চায় না। আপনাকে অবশ্যই একটা পরিবর্তনের কথা চিন্তা করতে হবে এবং সেটা একেবারে কাঠামোগত পরিবর্তনের কথাই চিন্তা করতে হবে। এই যে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, এই যে কাঠামোটা, এইটা যারা সুবিধাভোগী এরা চায় যে এই ব্যবস্থাটা টিকে থাক, এবং বিশেষত পশ্চিমারা, বিকজ এই ব্যবস্থাটা তো আসলে পশ্চিমা একটা ব্যবস্থা। আমরা যে আলোচনা করতেছিলাম যে একটা কাঠামোগত পরিবর্তন, এটা আসলে ইলেকশনের মাধ্যমে কখনো হয় না এবং এটা হিস্ট্রিতে আমরা কখনো দেখিনি। খেলাফত রাষ্ট্রের অবজেক্টিভ হচ্ছে যে এখানে প্রথমত ইনসাফ প্রতিষ্ঠা করা, যেটা মানে আল্লাহর শরিয়া এস্টাবলিশ করা ছাড়া পসিবল না। সেকেন্ড হচ্ছে যে আল্লাহর প্রদত্ত যে এই যে ব্যবস্থাটা, এই যে ইনসাফটা, এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়। আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি, স্পেশালি ইয়াং জেনারেশনের মধ্যে। ইসলামকে তারা যেভাবে ধারণ করতেছে, ইসলামকে নিয়ে যেভাবে স্টাডি করতেছে, এটা মানে এক জেনারেশন 2 জেনারেশন আগে আমি এটা দেখিনি। না, আমি ইয়াং জেনারেশনকে আহ্বান করবো, যাদের মধ্যে স্পিরিটটা রয়েছে, এই তাদের যে যোগ্যতা রয়েছে, তারা যেন এই খেলাফত প্রতিষ্ঠান আন্দোলনে নিজেকে সংস্পৃক্ত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপোষহীন বার্তায়। দাসত্ব ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণের ইশতিহার, এই চলমান সিরিজের আজকে আমাদের 6ষ্ঠ পর্ব এবং এটাই আমাদের এই সিরিজের শেষ পর্ব। আজকের আলোচনার বিষয় নির্বাচন ও সংস্কার, কাঠামোগত রূপান্তর কি আদৌ সম্ভব কিনা। আমাদের আজকের অতিথি ব্যারিস্টার রেজাউল করিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জাযাকুমুল্লাহ খাইরান। আপনি আবারও আসার জন্য, আমাদের এই সিরিজে অংশগ্রহণ করার জন্য। আপনি এই সিরিজে ওয়ান অফ দ্য কি কন্ট্রিবিউটার। সো আমাদের দর্শকদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। দেখেন, আমাদের দেশে যে 5ই অগস্টের পরে হাসিনা সরকারের পতন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে আমরা এই ঘটনার মাধ্যমে হাসিনার মতো একজন জালিম শাসকের পতন হয়। এবং এই গণঅভ্যুত্থানের পরে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট, এটা যদি আপনি একটু সেন্স করার চেষ্টা করেন, ওখানে দেখবেন যে মানুষের মধ্যে যেই সেন্টিমেন্ট, ওয়ান অফ দ্য কি সেন্টিমেন্ট হইতেছে যে আমাদের যে আগের যেই ব্যবস্থা বা আগের যেই প্রচলিত ধারা সেখানে তারা ফেরত যেতে চাইতেছে না। কারণ আর কত 50-55 বছর হয়ে গেছে একই ধারায় চলতেছে। তো মানুষের মধ্যে এমন একটা চিন্তা ধারণা যে হয়তো সংস্কার বা কাঠামোগত পরিবর্তনের দরকার, কিছু কি এলিমেন্ট আমাদের সোসাইটির মধ্যে বা আমাদের পলিটিক্সের মধ্যে, আমাদের রাজনীতির মধ্যে পরিবর্তন দরকার। এখন প্রশ্ন হলো যে আসলে এই যে তথাকথিত এর প্রেক্ষিতে আমরা দেখছি যে জুলাই সনদের কথা আসছে, অনেক সংস্কারের কথা আসছে। এখন কথার মানে চিন্তা করার বিষয় হচ্ছে যে এই সংস্কারের মাধ্যমে বা জুলাই সনদের মাধ্যমে কাঠামোগত চেঞ্জ কি আদৌ সম্ভব কিনা। তো আমরা আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো এই প্রেক্ষিতে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে আসলে আমাদের দেশে মানুষের যে সেন্টিমেন্টের কথা আমরা বললাম, তার প্রেক্ষিতে সংস্কার কি আদৌ করা প্রয়োজন আছে কিনা, বা প্রয়োজন হলেও কতটুকু সংস্কার বা কতটুকু চেঞ্জ, কাঠামোগত চেঞ্জ কতটুকু দরকার, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। জি ধন্যবাদ। দেখেন, আপনি যেরকম বললেন যে জুলাই যে আন্দোলনটা হলো, তার পিছনে মানুষের একটা প্রত্যাশা ছিল যে একটা পরিবর্তন, সবাই চাচ্ছিল পরিবর্তন। এখন সেই পরিবর্তনটা কোন লেভেলের হবে, অর্থাৎ চলমান ব্যবস্থাকে একটু ঘষামাজা করে কিছুটা পরিবর্তন করা, নাকি একেবারে কাঠামোগত পরিবর্তন করা, এটা নিয়ে হয়তো বা দ্বিমত রয়েছে। জি, কিন্তু পরিবর্তন কিছু একটা হতে হবে, এটা কিন্তু সবাই চেয়েছে। জি জি আপামর জনসাধারণ একেবারে ফুল কনসেনসাস রয়েছে মানুষের যে একটা পরিবর্তন লাগবে। বিকজ যেটা আপনি বললেন যে এই ব্যবস্থার মধ্যে জালিম তৈরি হচ্ছে। আমরা দেখছি যেই পাওয়ারে যাচ্ছে সেই আর নামতে চায় না, এবং সেই যেন একটা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চায়। সো এটার থেকে এটা বের হয়ে আসতে গেলে মানুষ বুঝতে পারছে যে এই যে রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সামথিং ইজ রং। এখন এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা মানুষের মধ্যে আছে। এই আকাঙ্ক্ষা ছিল বলেই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছিল। কিন্তু যেহেতু সাধারণ জনগণ, তাদের মধ্যে যে
এই পরিবর্তনটা তারা প্রপারলি আর্টিকুলেট করতে পারে না। এটা অলওয়েজ একটা লিডারের কাজ। যারা মানুষকে নিয়ে কাজ করে, পলিটিক্স নিয়ে কাজ করে, সমাজ রাষ্ট্র নিয়ে যারা চিন্তা ভাবনা করে, এটা তাদের কাজ। তারা বুঝতে হবে তাদেরকে এই পালসটা, যে মানুষের আসলে প্রত্যাশাটা কোন লেভেলের, এবং সেইটাকে অ্যাচিভ করতে হলে তাহলে পরিবর্তনটা কোন লেভেলের হতে হবে। এখন আমরা যদি দেখি বাংলাদেশের যে কারেন্ট সোসাইটি বাস্তবতা, এবং এর প্রেক্ষাপটে যদি আমরা ওয়ার্ল্ডের বাস্তবতাটাও দেখি, হ্যাঁ, বা আমাদের রিজিওনাল বাস্তবতা, সব কিছু মিলে দেখব যে যে ধারায় আমাদের রাষ্ট্র পরিচালিত হয়ে আসতেছে, এই ধারা আসলে এখন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে খুবই, আমি বলবো যে অকার্যকর হয়ে গেছে, বা বলা যেতে পারে এটা একটা বাতিল একটা ব্যবস্থা হয়ে গেছে। বিকজ দেখেন, আমাদের মতো দেশগুলো, ছোট ছোট যে দেশগুলো, এই দেশগুলো স্বাধীনতা লাভ করেছিল, আমরা হয়তো পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছি, আর অনেক দেশ স্বাধীন হয়েছে ডিকলোনাইজেশনের মাধ্যমে। জি। সো এই কলোনিয়াল পাওয়ারগুলো তাদের এই সমস্ত তাদের পূর্বের কলোনিগুলোকে তারা ছেড়ে এসে তাদেরকে একটা স্বাধীনতা দিয়ে দেয়, এবং এই তো জাতীয়তাবাদের ভিত্তিতেই কিন্তু এই রাষ্ট্রগুলো প্রতিষ্ঠিত হয়। এবং তারা প্রমিস করেছিল যে তারা এই সমস্ত রাষ্ট্রগুলোর স্বাধীনতাকে তারা রেসপেক্ট করবে এবং নিরাপত্তাও দিবে, অর্থাৎ পৃথিবীটা একটা শান্তিপূর্ণ অবস্থান থাকবে। অর্থাৎ এখানে বড় রাষ্ট্র থাকবে, শক্তিশালী রাষ্ট্র থাকবে, ছোট রাষ্ট্র থাকবে, কিন্তু কেউ কারোর সার্বভৌমত্ব হস্তক্ষেপ করবে না। এই নিরাপত্তার জন্য কিন্তু ধরেন জাতিসংঘের মতো একটা ক্লাব প্রতিষ্ঠিত হলো, ঠিক না? এবং যারা নেতৃত্বে ছিল, আগে ইউরোপ ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন আমেরিকার নেতৃত্বটা নিয়ে নিল, তখনও কিন্তু তারা এই নিশ্চয়তা দিয়েছিল এই ধরনের সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোকে, যে তোমরা তোমাদের মতো করে রাষ্ট্র গঠন করো, তোমাদের নিজস্ব কালচার, নিজস্ব চিন্তাভাবনা অনুযায়ী তোমরা রাষ্ট্র পরিচালনা করো, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু থাকুক। আমরা যারা পাওয়ারফুল রাষ্ট্র, সুপার পাওয়ার যারা বলতেছে, এরা এইগুলোকে আমরা রেসপেক্ট করব, নিরাপত্তা দিব। তো এই যে একটা ট্রাস্ট ছিল, এটা কিন্তু এখন আর নাই। এখন বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি দেখেন যে এখন ছোট ছোট সব রাষ্ট্রগুলো, এটা সবাই নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে। তো ভেনেজুয়েলার ঘটনা আমরা দেখেছি, বা রাশিয়া যেমন ক্রিমিয়া দখল করে নিয়েছে, ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে, বা যে ইসরায়েল যাকে তাকে ইচ্ছা বোম্বিং করতেছে। হ্যাঁ, আমাদের ঘাড়ের উপরে ভারত বলতেছে যে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়। সো চারিদিক থেকে আপনার মানে এই সেই যে ট্রাস্টের জায়গাটা ছিল, সেটা কিন্তু এখন আর এক্সিস্ট করতেছে না। এমন না যে খালি ছোট রাষ্ট্রগুলি এই কথা বলতেছে। আপনি সম্প্রতি হয়তো কানাডার প্রাইম মিনিস্টারের একটা স্পিচ উনি বলতেছিলেন যে আমেরিকা যেভাবে যাইতেছে, ওই ট্রাস্টের জায়গা ওইটার এখন নাই। এক্স্যাক্টলি। এবং গ্রিনল্যান্ডের কথা আসতেছে, কানাডা, ডেনমার্ক, তারা ডেভেলপ কান্ট্রি। এক্স্যাক্টলি। সো যেই ভিত্তির উপরে আসলে বৈশ্বিক এই ব্যবস্থাটা প্রতিষ্ঠিত ছিল, সেটা এখন কোশ্চেন মার্ক। জি। সেকেন্ড হচ্ছে পশ্চিমাদের যে ন্যারেটিভটা ছিল, যে মানবাধিকারের কথা, হিউম্যান ডেমোক্রেসির কথা, বা সেলফ ডিটারমিনেশনের কথা, এই যে সাউন্ডস নাইস, এবং এগুলোর একটা স্কলারারি একটা ভিত্তি ছিল, মানুষজন এগুলোকে রেসপেক্ট করত। কিন্তু ওভার দ্য টাইম বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, স্পেশালি ধরেন মুসলিমদের প্রতি যে ট্রিটমেন্ট ওয়েস্টের, বা আমি যদি আরও সুনির্দিষ্ট করে বলতে চাই, যদি গাজার ঘটনার কথা বলি, এরপর থেকে দেখা গেছে আসলে পশ্চিমাদের এই যে তত্ত্ব কথাগুলো, তাদের যে নীতি, এগুলো যে আসলে এর আড়ালে যে তারা তাদের এজেন্ডাই বাস্তবায়ন করে, বা তাদের যে দ্বিচারিতা, এই মুখোশটা কিন্তু এখন উন্মোচিত হয়ে গেছে। সুতরাং এই রাষ্ট্রগুলো যখন গঠিত হয়েছিল, যেমন আমাদের দেশের কথা যদি বলি, ডেমোক্রেসি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই প্রত্যেকটা কনসেপ্ট যেগুলো আমাদের রাষ্ট্রের ফান্ডামেন্টাল পিলার, এগুলো কিন্তু এখন শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এখন বিতর্কিত বিষয়, এবং এইগুলোর প্রতি মানুষের আর ওই আস্থাটা নাই। সো এই যে ভিত্তির উপরে বাংলাদেশ প্রতিষ্ঠিত, সেই ভিত্তিগুলো আজকে নড়বড়।
সো আপনাকে অবশ্যই একটা পরিবর্তনের কথা চিন্তা করতে হবে এবং সেটা একেবারে কাঠামোগত পরিবর্তনের কথাই চিন্তা করতে হবে। ওকে। সুতরাং এটা মানে একটা অপরিহার্য, মানে আপনি যে প্রশ্নটা করলেন যে দরকার আছে কিনা, আমি বলবো যে এটা একটা অপরিহার্য বিষয়। আদারওয়াইজ আপনি পস্তাবেন, আপনি রিগ্রেট করবেন, হ্যাঁ, কারণ অথবা আপনার অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে যে আপনি অ্যাজ এ নেশন হিসেবে টিকে থাকতে পারবেন কিনা। বিকজ আমরা জিওপলিটিক্যালি এমন একটা মানে আমাদের ভৌগোলিক একটা অবস্থান এবং এটাকে ঘিরে যে ধরনের পলিটিক্যাল রাইভালরি হচ্ছে সুপার পাওয়ারদের মধ্যে, রিজিওনাল পাওয়ারের কথা বলেন, তাতে যদি আমরা আমাদের একটা শক্তিশালী কোনো স্ট্যান্ডিং না নেই, তাহলে আমরা আমাদের অস্তিত্বই টিকে রাখতে পারবো না। যেটা ধরেন আজ থেকে হয়তো 2 দশক আগে মানুষ চিন্তা করতো না একটা ফ্রেমওয়ার্কের বাইরে, হ্যাঁ, কিন্তু আজকে দেখেন পুরো পৃথিবীতেই এটা একটা রিয়ালিটি। বা হয়তো আপনার ইন্টারন্যাশনাল যে ল বা অর্ডার, ল অ্যান্ড অর্ডার, তার উপর একটা আস্থা ছিল, এখন বোঝা যায় ওই আস্থা চলে গেছে। যে কোনো টাইমে যে কোনো কেউ আইসে আমাদের দেশ দখল করে নিতে পারে বা যে কারো দেশ দখল করে নিতে পারে। এটা তো একটা পয়েন্ট। সেকেন্ড আর একটা পয়েন্ট হচ্ছে ইভেন আমাদের ইন্টারনাল যে সমস্যাগুলো আমরা ফেস করি, ইকোনমিক প্রবলেমের কথা বলেন, এইটা সলিউশন কিন্তু আমরা আসলে কারেন্ট ফ্রেমওয়ার্কের মধ্যে পাচ্ছি না। বিকজ আমাদের ইকোনমি কানেক্টেড উইথ আপনার যে ওয়েস্টার্নদের যে ইনস্টিটিউশনগুলো তাদের প্রেসক্রিপশনে, বা এমনি সিম্পলি ধরেন ট্রাম্প তো যাকে তাকেই তার এই শুল্ক নিয়ে হুমকি দিচ্ছে। জি জি জি। সো আপনি যদি আপনার মতো করে একটা ইকোনমিকে ডেভেলপ করতে না পারেন, যেটা আপনার এই ধরনের সংবেদনশীলতার থেকে মুক্ত, তাহলে তো আপনি নিরাপদ না। তাহলে ওয়ার ইজ এর অর্থনৈতিক নিরাপত্তা? তাহলে প্রথম কথাটা বললাম যে আপনার সিকিউরিটি, যেটা বললাম যে আপনার সামরিক বা আপনার সার্বভৌমত্বের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, বা আমাদের কারেন্ট ব্যবস্থার মধ্যে যেভাবে আপনার দুর্নীতি চলছে, এটা শুধুমাত্র ঘষা মাজা করে পরিবর্তন করলে কিন্তু হবে না। এটা একটা মানে কাঠামোগত পরিবর্তন লাগবে। বিকজ যেটা আমার মনে পড়ে যে আমরা আলোচনা করেছিলাম যে দুর্নীতিটা কিন্তু মানে এটা ব্যক্তির সমস্যা না, এটা ইনস্টিটিউশনাল একটা প্রবলেম। তো একইভাবে নাগরিক অধিকারের কথা বলেন, আমাদের মাইনরিটিদের যে নিরাপত্তার কথা বলেন, এই সমস্ত ইস্যুগুলোকে আমরা কিন্তু কারেন্ট ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা অনেক দিন হলো চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। প্রত্যেকটা ইলেকশনের আগে কিন্তু এই ধরনের বিভিন্ন প্রমিস আসার কারণে মানুষ একটা মিথ্যা একটা আশ্বাস পায়। বাট আই থিঙ্ক এইটা এখন টু মাস হয়ে গেছে। আই থিঙ্ক ডিপ ডাউন তারাও জানে, জনগণও জানে যে এগুলি জাস্ট এই ভোটের সিজন যাইতেছে, একটু হইতেছে, মানুষ বিভিন্ন কথা বলতেছে, বাট ডিপ ডাউন তারাও জানে যে দিস আর অল মানে ঠুনকো প্রমিস। এক্স্যাক্টলি। সুতরাং পরিবর্তন যে একটা দরকার, এটা নো ডাউট সবাই অ্যাডমিট করতেছে। এখন যারা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, মানে বক্সের মধ্যেই থাকে, তারা চিন্তা ভাবনাটা ওর মধ্যে লিমিটেড। তারা ভাবতেছে এর মধ্যে কতটা আমরা সংস্কার করতে পারি, কতটা ভালো লিডার আমরা নির্বাচিত করতে পারি, বা ছোটোখাটো যেগুলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রুলসগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, সেগুলো নিয়ে তারা চিন্তা করতেছে। কিন্তু যারা জিনিসটাকে আরেকটু ব্রডার পার্সপেক্টিভে দেখতে পায়, সেই লেভেলে যাদের সেন্সেশন রয়েছে, তারা কিন্তু বুঝতে পারছে যে এই পরিবর্তনটা আসলে হতে হবে একটা পুরো কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ একটা ব্যাপক পরিবর্তন, মৌলিক পরিবর্তন দরকার। অর্থাৎ দেখেন আপনি ঈদের আগে আমরা দেখি যে বাংলাদেশে রাস্তার যে গাড়িগুলো চলে ওগুলো কিন্তু সংস্কার করা হয়, হ্যাঁ, কালার করা হয়, মানে রংচং করা হয়, কিন্তু ভিতরে তো জিনিসটা কাঠামোটা সেম। তো প্রায় দেখা যায় যে এটা দুর্ঘটনা ঘটে, বিকল হয়ে যায়। সো পরিবর্তনটা হতে হবে একটা কাঠামোগত পরিবর্তন, যাতে করে যে সমস্যাগুলোর কথা আমরা বললাম এগুলো আমরা মোকাবেলা করতে পারি, সেটা ইন্টারনাল অ্যান্ড যেটা আউটসাইডের থেকে যে এক্সটার্নাল যে প্রবলেম। আচ্ছা, মানুষের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করতেছে, যেটা আমি প্রথমে বলতেছিলাম যে যেই সরকারি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি, যারাই ক্ষমতায় আসছে যখন, তারা ফ্যাসিস্ট হয়ে উঠছে, কারণ তারা ক্ষমতা থেকে নামতে চায় না, তাদেরকে টেনে হেঁচড়ে নামাইতে হয়। তো মানুষ চিন্তা করতেছে যে এরকম ব্যাপার স্যাপার তারা আর চায় না, এরকম যে আর নেক্সট সরকার যে আসবে আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে, তারাও যাতে এরকম না হয়ে ওঠে। তো এই জন্য আমরা জানি যে জুলাই সনদের কথা বলা হয়েছে। আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এখানে আমরা
জাতীয় ভোটের সাথেও গণভোটের একটা যে রেফারেন্ডাম, মানুষ এখানে হা বা না ভোট দেবে। যদি হা জয়যুক্ত হয় তাহলে আপনার আগামী যে সরকার আসবে, জুলাই সনদের যেই চার্টারগুলি, তারা বাধ্য থাকবে এটাকে বাস্তবায়ন করতে। এখন প্রশ্ন হইতেছে, দেখেন যে এই সংস্কার বা এই জুলাই সনদের মাধ্যমে ক্ষমতার যে ভারসাম্যের কথা তারা বলতেছে, যেটা ব্যালেন্স করার চেষ্টা করতেছে, এটা কতটুকু সম্ভব বা এটা কতটুকু বাস্তব? একটা ভালো প্রশ্ন করেছেন। দেখেন, গণ অভ্যুত্থানের পর আমাদের কিন্তু একটা সুযোগ ছিল যে একটা পুরোপুরি একটা র্যাডিক্যাল একটা চেঞ্জের, একটা মানে গণ অভ্যুত্থানকে একটা বিপ্লবে পরিণত করার, কিন্তু সেটা সম্ভব হয়নি। কেন হয়নি? বিকজ এই যে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, এই যে কাঠামোটা, এইটা যারা সুবিধাভোগী এরা চায় যে এই ব্যবস্থাটা টিকে থাক, এবং বিশেষত পশ্চিমারা, বিকজ এই ব্যবস্থাটা তো আসলে পশ্চিমা একটা ব্যবস্থা, জি জি, সেই কলোনিয়াল ব্যবস্থাটা। তো পশ্চিমারা চায় যে যে কোনো মূল্যে যাতে কারেন্ট যে রাষ্ট্র ব্যবস্থা, যেটা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এগুলোর উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ তাদের ভ্যালুজের উপর প্রতিষ্ঠিত, এটা যেন টিকে থাকে। কারণ এটা যদি ডিসমেন্টাল হয়ে যায় তাহলে তাদের গ্রিপ নষ্ট হয়ে যায়। এবং এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা কিন্তু যখনই কোথাও কোনো গণ আন্দোলন হয়, কোনো বিপ্লব হয়, তারা মেক শিওর করে যে ওইখানে যেন এই কাঠামোগত চেঞ্জ না চলে আসে। এটা আমরা আরব বসন্তের পরেও দেখেছি, ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা দ্রুত গিয়ে হস্তক্ষেপ করেছে। তো সিমিলারলি আমাদের এখানেও দেখা যাচ্ছে ওরা এখানে চলে আসছে, ওদের তো ডেফিনেটলি প্ল্যান বি সি থাকে। তো এই যাত্রায় তারা এখানে কিছু সুশীল লোকজনকে নিয়োগ দিয়েছে, যারা এসে আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছে যে হ্যাঁ, প্রথমে তারা অ্যাকনোলেজ করছে হ্যাঁ প্রবলেম আছে এই ব্যবস্থার মধ্যে, এই ব্যবস্থার ত্রুটির কারণে এখানে জালিম শাসক তৈরি হয়েছে। তো আমরা আসলে এটা আমরা সর্ট আউট করি, আমরা সবাই মিলে আলাপ আলোচনা করি। এই যে একটা ঐক্যমত কমিশন গঠন করা হলো, সেখানে বিভিন্ন আলোচনা হলো, একটা নাটকের মতো হলো। সরি, আমি নাটক বললাম এই কারণে যে এটা কিন্তু মানে খুব একটা মানে দেখানো, জি জি, মানে এখন মনে হচ্ছে যে এগুলো অল স্ক্রিপ্টেড ছিল, যে তারা আসলে কি করতে চায়, যে বাংলাদেশকে তারা কোথায় নিয়ে যেতে চায়। ওই যে একটা রেইনবো নেশনের কথা তারা বলে, হ্যাঁ, যে এটা শুধুমাত্র সেকুলার না, মানে এটাকে আর এক মাত্রায় তারা এগিয়ে নিয়ে যেতে চায়। তো এটা তাদের প্ল্যানের মধ্যে ছিল। এই আলাপ আলোচনাগুলো হলো, সেখানে তেমন কোনো ঐক্যমত কমিশন বললেও তেমন কোনো ঐক্য আমরা দেখলাম না। এরপর জুলাই চার্টার হলো, সেখানে আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানে যে আন্দোলনকারী যে সমস্ত ছাত্র নেতারা ছিল, যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে, তারাও সেখানে উপস্থিত ছিল না। এরপর জিনিসটা তাদের মতো করে একটা প্যাকেজ করে এটা গণভোটে পাঠিয়ে দিল। এখন সেই গণভোট হবে। তো এখানে মানুষের মেজরিটি মানুষের কোনো আইডিয়াই নাই যে এটা কার উপর হচ্ছে, কি হতে যাচ্ছে এটার মধ্যে দিয়ে। তো মানে আসলে যে দেখানো যে আমরা মানুষকে ইনভলভ করলাম, অর্থাৎ পুরো বিষয়টাকে তারা একটা লিগালাইজ করার চেষ্টা করলো, যে পরবর্তীতে এটার উপর ভিত্তি করে তারা যে সমস্ত কাজ করবে, বলবে যে এটা দেশের সমস্ত রাজনীতিবিদদের, স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে, এবং পরবর্তীতে সমস্ত জনগণের কাছে একটা গণভোটের মাধ্যমে এই সংস্কারটা হলো। সুতরাং এই সংস্কারটা একটা বৈধ সংস্কার, এটাই মানুষের কাঙ্ক্ষিত সংস্কার, এটা যেন বলতে পারে, এই কারণেই এত আয়োজন। কিন্তু আসলে যদি আপনি রিড করেন মানুষের মধ্যে যে মানুষের যে পালসটা, তাহলে মানুষ কিন্তু আসলে চাইছিল একটা ব্যাপক পরিবর্তন, একটা কাঠামোগত পরিবর্তন, শুধুমাত্র এই মানে বিটস অ্যান্ড ববসের যে পরিবর্তন সেটা না। কারণ এখানের মধ্যে দিয়ে আপনি ভারসাম্য কিভাবে আসবে? আপনি এই বর্তমান সিস্টেমের মধ্যে আপনি সংসদে এক কক্ষ দুই কক্ষ যাই করেন, সেটার মধ্যে দিয়ে তো আসলে কোনো আসতেছে না। আলটিমেটলি যারা মানে বেশি ভোট পেয়ে পাওয়ারে যাবে, এবং তারা যদি 2/3 পেয়ে যায়, তাহলে তারা কর্তৃত্ববাদী শাসকে পরিণত হবে। কারণ আলটিমেটলি তারা তো সংবিধান আবার তারা পরিবর্তন করতে পারবে। হ্যাঁ, তো তারা তাদের মতো করে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দখলদারিত্ব করতে পারবে। তো এভাবেই তো হয়েছে। মানে আপনি যদি দেখেন যে শেখ হাসিনা যখন হয়েছিল, শেখ হাসিনা কিন্তু বলছিল যে আমরা এমনভাবে সংবিধান সংস্কার করেছি যে পরবর্তীতে এখানে আর কখনো অগণতান্ত্রিক সরকার আসার সুযোগ নাই, কিন্তু সেটা এসেছে। সো আসলে এগুলো কাগজে কলমের ব্যাপার না, এটার মৌলিক ভিত্তিগুলো পরিবর্তন করা দরকার। সেটা কিন্তু আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে সংস্কার, যে আলোচনা বা সংস্কার রিলেটেড যে কর্মসূচি, এবং সেটা আলটিমেটলি গণভোটের মধ্যে দিয়েও আমরা আসলে সেখানে গিয়ে যেতে পারছি না।
এটা মানে পসিবলই না, বিকজ মৌলিক পরিবর্তন কখনো আসলে এভাবে হয় না, এটা একটা ডিফারেন্ট ভাবে হয়। মনে হলো যে আপনার এই পুরো ব্যাপারটা আর কি মানুষের যে সেন্টিমেন্টটা এটাকে সামওয়াট ম্যানেজ করলো তারা, কারণ ওই সময় এমন একটা পর্যায়ে চলে আসছিল যে সরকার টিকতেছে না, সরকার পড়ে গেছে, জনগণ খুব উত্তেজিত, মানে জনগণ আপামর একটা পরিবর্তন চাইতেছে, এই সিচুয়েশন কিন্তু ম্যানেজ করতে হবে। তারা সামওয়াট আর কি জাস্ট ম্যানেজ করে দিল, সবাইকে একটা বুঝ দিয়ে দিল যে সংস্কার হইতেছে, পরিবর্তন আসতেছে, ভোটে যা আপনারা ভোট দেন, আপনাদের মতামত নিয়ে দেশের মধ্যে একটা পরিবর্তন আসবে। বাট আপনি যেটা বললেন যে আসলে হয়তো এটা সম্ভব না। আচ্ছা খায়ের, নেক্সট যে ব্যাপারটা আপনার সাথে আলাপ করতে চাই, দেখেন আমাদের এই ভোটের সিজনে অনেকে পলিটিশিয়ানরা, ইনফ্যাক্ট আপনার কোট আনকোট রিলিজিয়াস লিডার যারা, তারা বলতেছে যে ভোট একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনার কাছে একটা আমানতের মতো, কারণ আপনি যদি আপনার ভোটটাকে ভালোভাবে ইউজ করেন, এই সামনের যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এখানে যদি আপনি সঠিক ব্যক্তিকে ভোট দেন, তার মানে কি পার্লামেন্টে সঠিক ধরনের লোক যাবে, তারা সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, দেশের অর্থনীতিকে উন্নত করবে এবং দেশ এর মাধ্যমে ক্রমাগত উন্নতির দিকে যাবে। বুঝতে পারছেন যে ব্যাপারটা কি? তো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই ব্যাপারটা কি আসলেই তাই? তাহলে আমাদের যে সামনের যে নির্বাচন আসতেছে 12 তারিখে, এই নির্বাচনটা আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? ওয়েল, নির্বাচন একটা মাধ্যম বা এটা একটা ধরেন একটা টুলস। জি। এখন ইস্যু হচ্ছে যেটা আপনি কি কাজে ব্যবহার করছেন। অবশ্যই ভোট একটা অধিকার মানুষের রয়েছে এবং এই ভোট অধিকারের একটা পাওয়ার আছে, আবার এর একটা লিমিটেশনও আছে, এটা বুঝতে হবে। তো আপনি যদি একটা ব্যবস্থা চলমান থাকে, সেই ব্যবস্থার মধ্যে আপনি ভোটের মাধ্যমে দেখা যায় সেখানে পছন্দসই নেতৃত্ব আপনি উঠে আসে, কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন রয়ে যায়। যেমন ধরেন, মানুষ কি তার পছন্দ মতো প্রার্থীকে আসলে নির্বাচিত করতে পারে? ইভেন যদি সুষ্ঠু নির্বাচনও হয়, তার মানে কি মানুষ আসলে মানে সঠিক মানুষটাকে চুজ করতে পারে? মানে নির্বাচনের কিন্তু একটা আলাদা গেম রয়েছে। দেখা যায় যে নির্বাচনে আমার ভোট আমি দিচ্ছি, কিন্তু এর পিছনে কিছু প্রভাব থাকে। জি জি। যেমন ইনফরমেশনের ব্যাপার থাকবে, একটা হাইপ উঠবে, এখানে মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে, আপনার ইভেন বিজনেসম্যানরা একটা বড় ভূমিকা পালন করে, এবং এটা শুধু বাংলাদেশের জন্য না, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে এখানে আমরা জানি যে এখানে কিং মেকার্সরা রয়েছে, যারা আসলে পুরো গেমটা কন্ট্রোল করে, ইউরোপে হোক আমেরিকাতে হোক। সো আপনার এই যে একটা ধারণা অনেকের, অনেক বাংলাদেশ অনেক বুদ্ধিজীবী, যে ইলেকশন মানে একটা খুবই পুত পবিত্র জিনিস, যেটার মধ্যে এটা যদি ঠিক মতো প্র্যাকটিস করা যায় তাহলে মানে ভালো মানুষ উঠে আসবে। আই এম সরি, মানে সঠিক ইলেকশন হলেও দুর্নীতিবাজরা নির্বাচিত হতে পারে। জি, আপনার যদি চয়েসই থাকে যে একজন দুর্নীতিবাজ ভার্সেস আরেকজন দুর্নীতিবাজ, রাইট, এখানে আপনার ভালো মানুষ যে সেখানে নির্বাচনে দাঁড়ায়ই নাই, সো এখানে আপনার বা ইভেন যে সে দাঁড়ায়, তাহলে দেখা যাচ্ছে যে তাকে ব্যাকিং দেওয়ার মতো মিডিয়া নাই, বা বিজনেস তার ফান্ডিং নাই। সো আপনার কারণ এটা তো একটা হাইপ উঠবে, এইভাবে হয়। মানুষ আসলে ওই সাধারণ মানুষজন কতজন আসলে চিন্তা ভাবনা করে ভোট দেয়, অনেকে অনেক ফ্যাক্টরস কাজ করে। যে অনেকে চিন্তা করে যে মানুষের ধরেন প্রার্থী দেখে যে ভোট দেওয়া, এটা কিন্তু আসলে জাতীয় সংসদ নির্বাচনের এটা হওয়ার কথা না। আপনাকে ভোট দিতে হবে ওই দলের যে ইস্তেহার রয়েছে সেই অনুযায়ী, ঠিক আছে? বিকজ এখানে প্রার্থীটা কিন্তু মুখ্য না। কিন্তু আপনি জানেন যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নির্বাচন যে হবে, অনেকে তার ব্যক্তি ইমেজের নির্বাচন করবে, অনেকে এলাকার টানে নির্বাচন করবে, এবং জনগণও তার উপর ভিত্তি করেই ভোট দেয়। এক্স্যাক্টলি। এবং এখানে অনেক প্রোপাগান্ডা থাকবে, রিউমার থাকবে, স্পেশালি আপনার এখন তো সোশ্যাল মিডিয়ার সময়, তো অনেক ধরনের আপনার সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার, প্রচারের মাধ্যমে, কোনো গুজবের মাধ্যমে পার্টিকুলার ক্যান্ডিডেটকে এগিয়ে নিয়ে যাওয়া হবে অথবা কাউকে অপছন্দের কাউকে ডাউন করা হবে। সো এটা একটা ডিফারেন্ট গেম। এই গেমের মধ্যে দিয়ে যে আপনি যে সমাজে একটা বিশাল পরিবর্তন করবেন, এটা কখনো পসিবল না। তো আমরা যে আলোচনা করতেছিলাম যে একটা কাঠামোগত পরিবর্তন, এটা আসলে ইলেকশনের মাধ্যমে কখনো হয় না, এবং এটা হিস্ট্রিতেই আমরা কখনো দেখি নাই।
Okay. যে একটা রাষ্ট্র বা একটা সোসাইটির ব্যাপক পরিবর্তন ইলেকশনের মাধ্যমে হয়েছে। ইলেকশনের মাধ্যমে যে একটা চলমান জায়গাটাকে আরে কন্টিনিউ করা যায়, কিন্তু এটার ব্যাপক পরিবর্তন করে, মানে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় না। তো এটা হচ্ছে একটা ভোটের একটা লিমিটেশন। এখানে ভোটের ক্ষেত্রে যে আরেকটা কথা যেমন আমাদের সোসাইটিতে প্রচলিত আছে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই কথাটার মধ্যে দিয়ে একভাবে বোঝা যায় যে ভোটটা খুব তুচ্ছ ব্যাপার, মানে যাকে খুশি তাকে দিব। ইগনোরেন্স একটা মনে তো আমি কেন যাকে খুশি তাকে দিব? আমার ভোটটা তো ইম্পর্টেন্ট, আমি তাকেই দিব যে আমার ভোট পাওয়ার যোগ্য। অর্থাৎ আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা থাকবে যে আমি এই জিনিসটা চাই, আমি রাষ্ট্রের কাছে এই জিনিসটা চাই, জি ঠিক না? এবং আমার যে রাষ্ট্রের যারা শাসক গোষ্ঠী তাদের কাছ থেকে আমরা এই জিনিসটা চাই, সেই জিনিসটা তারা দিতে পারছে কিনা, এইটা যদি আমি এনশিওর না হই তাহলে আমি কেন ভোট দিব? জি কিন্তু সেভাবে কিন্তু অ্যাপ্রোচ করা হচ্ছে না, বলা হচ্ছে যাকে খুশি তাকে দেব। তাকে দিব। তো এটা তো একটা মানে আমার ভোটটাকে যেন আরো ডিমেইন করা হলো, ঠিক না? জি জি জি। তো আমার ভোটটা আসলে গুরুত্বপূর্ণ ভোট। তো আমি এই জন্য বলবো যে যারা মানে আমাদেরকে প্রথম দেখতে হবে যে আমি যেটা চাই সেটা আসলে ভোটের মাধ্যমে সম্ভব কিনা, অ্যাচিভ অর্জন করা যাচ্ছে কিনা। আর যদি না যায় তাহলে আমি কেন ভোট দিব? এবং আমি যদি ভোট না দেই, ভোট না দেওয়াটাও কিন্তু একটা ভোট অধিকার। জি মানে আপনি রিফ্রেন করলেন এখানে। হ্যাঁ, তো ওটাও তো আমার একটা অধিকার। হ্যাঁ, তো এমনভাবে বলা হয় যে ভোট মানে খুবই একটা মানে না দিলে যেন একটা পাপ হয়ে যাবে। অনেকে বলেন তো যে আসলে না দিলে পাপ হবে। রাইট। তো আসলে আমি ভোটের মাধ্যমে কি অর্জন করতে চাচ্ছি? কেননা ভোটটা তো আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, বিকজ এটা তো আমি একজনকে আমার ওয়াকালা দিয়ে দিচ্ছি, মানে আমার প্রতিনিধিত্ব করছি। জি, জি। সুতরাং দিস পারসন পরবর্তীতে গিয়ে যে সমস্ত কার্যক্রম করছে এগুলোর সাথে তো আমি কানেক্টেড, মানে এটাকে তো আমি আপনাকে সম্পৃক্ত করলাম। সম্পৃক্ত করা হচ্ছে। সুতরাং এটা ভোটটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু মাই পয়েন্ট ইজ আজকের এই আলোচনার প্রেক্ষাপটে আমি বলবো যে ভোটের মধ্য দিয়ে আসলে একটা রাষ্ট্রের ব্যাপক কাঠামোগত যে পরিবর্তন বা মৌলিক যে পরিবর্তন এটা কখনোই সম্ভব না। আচ্ছা যেহেতু আমি এই আমার কোশ্চেনটা ছিল স্পেসিফিকভাবে আমাদের যে সামনের 12ই ফেব্রুয়ারি ভোট, এটা যেহেতু আমার আগের প্রশ্নে আমি বলছিলাম যে এটা একটা ইউনিক ভোট, কারণ এখানে আপনি জাতীয় নির্বাচনের জন্য ভোট দিতেছেন না, একই সাথে আপনি একটা রেফারেন্ডামে ভোট দিতেছেন যে ওই জুলাই সনদের যে ব্যাপারটা। তো এই ব্যাপারে কি আপনি মনে করেন না যে এই ভোটটা স্পেসিফিকলি আমাদের এই বছরে যেই 26শে ফেব্রুয়ারির 12 তারিখে যেই ভোটটা হবে এটা একটা ইউনিক একটা ব্যাপার, বা এখানে এর গুরুত্ব বা তাৎপর্য একটু বেশি? না দেখেন, আমাদের তো জাতীয় সংসদ নির্বাচন এর আগে অনেকগুলো হয়েছে জি জি এবং রেফারেন্ডামও আগে হয়েছে, ওকে কিন্তু এবার দুটো একসাথে হচ্ছে। এর বাইরে আমি এটার আর বিশেষ কোনো গুরুত্ব কিছু দেখছি না, বিকজ এই যেটা বলতেছিলাম যে এই সংস্কারের মাধ্যমেও আমি কোনো মৌলিক কাঠামোগত পরিবর্তনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। বা এই যে সংসদ নির্বাচন হচ্ছে এবং যে লোকজনগুলো, যে রাজনৈতিক দলগুলো এখানে নির্বাচিত হয়ে আসবে, তাদের যে ইস্তেহার বা তাদের যে ম্যানিফেস্টো, এর মধ্যে আসলে আমি ব্যাপক পরিবর্তন যেটা দরকার, যে কাঙ্ক্ষিত পরিবর্তন মানুষ চায় এবং যেটা অপরিহার্য পরিবর্তন, সেই পরিবর্তনের কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না। বিকজ তারা কিন্তু সবাই উইদিন দ্য সিস্টেমে কাজ করতেছে, সিস্টেমটাকে ইনটেক রাখতে চাচ্ছে এবং এই সিস্টেমের মধ্যে থেকে তারা মানে একটু এর চেয়ে ও একটু ভালো, ওর চেয়ে একটু ভালো, অল অ্যাডমিনিস্ট্রেটিভ আর কি। মানে ইটস নট এ মানে বেসিক ফান্ডামেন্টাল কাঠামোগত পরিবর্তন, এটা এই সংস্কারের মধ্যে দিয়েও আমি দেখতে পাচ্ছি না, বা এই নির্বাচনের মধ্যে দিয়ে যে নেতৃত্ব আসবে তাদের কাছ থেকেও আমি সেটা প্রত্যাশা করতে পারছি না। আচ্ছা আজকে আমাদের যে ডিসকাশন সোফার, আপনার কথা অনুযায়ী আমাদের সামনে যে 12 তারিখে নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচন হোক বা গণভোট হোক, বোঝা যাইতেছে যে এর মাধ্যমে আমাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন, কাঠামোগত যে পরিবর্তন, সেটা সম্ভব না। এখন তাহলে চিন্তার বিষয় বা আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সেই সম্ভব, আমরা যেই কথা বলতেছি যে দাসত্ব দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণের যেই পদ্ধতি, এটা কি হওয়া উচিত? এখন অ্যাজ ইউজুয়াল আমি জানি যে আপনি ইন দ্য পাস্ট আমাদের 3-4 এপিসোডে আপনি যখন আসছিলেন এই সিরিজে, আপনি ইসলামের কথা সবসময় বলেন বা খিলাফাতান্ত্রিক যে শাসন ব্যবস্থা তার কথা বলেন। সো সেই শাসন ব্যবস্থায় বা সেই সিস্টেমে কিভাবে এই পরিবর্তন, এই কাঠামোগত পরিবর্তনের যে আপনি কথা বললেন, সেটা কিভাবে হবে, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। ওয়েল,
দেখেন খেলাফতের কথা যখন আমরা বলি তখন কিন্তু আমরা এই এই সিস্টেমের মধ্যে এটাকে একটু পরিবর্তন করে খেলাফত প্রতিষ্ঠা করার কথা আমরা বলি না। ওকে, আমরা বলি যে বর্তমান যে ব্যবস্থাটা রয়েছে এই ব্যবস্থাটাকে পুরোপুরি অপসারণ করে এটাকে ফেলে দিয়ে মানে এটাকে দূর করে দিয়ে এখানে একটা নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করার কথা। ওকে, সো খেলাফত ব্যবস্থা মানে অবশ্যই একটা মৌলিক একটা পরিবর্তন নিয়ে আসবে, ফান্ডামেন্টাল একটা চেঞ্জ নিয়ে আসবে পুরো রাষ্ট্র ব্যবস্থায়। সো এটা এই কারণেই একটা বলতে পারেন যে এটা একটা বড় একটা রেভুলেশন। এখন দেখার বিষয় যে খেলাফত ব্যবস্থাটা আসলে যে পরিবর্তনটা আনবে এটা এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থার সাথে মানে যদি আমরা তুলনা করে দেখি তাহলে মানে চিত্রটা যদি আমরা তুলে ধরার চেষ্টা করি তাহলে কেমন দেখায়। ওকে, তো আমি কয়েকটা উদাহরণ নিয়ে আসি। যেমন দেখেন যে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থাটা রয়েছে এই রাষ্ট্রটা তো কিছু ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। তার এটা এবং এটা আমাদের সংবিধানে বলাও আছে যে বলা হচ্ছে যে এটা জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এটার উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ, সো কিন্তু খেলাফত রাষ্ট্রটা এটা ডিফারেন্ট, এর ভিত্তিগুলোই থাকবে ডিফারেন্ট। এটা প্রতিষ্ঠিত হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সার্বভৌমত্ব, মানে ইন কন্ট্রাস্ট টু দ্য মানে পিপুলসের সার্বভৌমত্ব যেটা বর্তমান ব্যবস্থায়, যে এখানে আইনের যে সোর্স সেটা হবে শরিয়া, আর যেটা বর্তমান ব্যবস্থায় যেটা সেটা আমরা জানি যে এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, সেখান থেকে আইনটা আসে। আচ্ছা, এইখানে খেলাফত ব্যবস্থার আরেকটা মৌলিক ভিত্তি হচ্ছে যে এটা শুরা সিস্টেম থাকবে, কনসালটেশন থাকবে, অর্থাৎ এখানেও নির্বাচিত হবে লোকজন, মানুষ তার প্রতিনিধিত্ব নির্বাচিত করবেন, যে নির্বাচিত ব্যক্তিরা আসলে খলিফাকে পরামর্শ দিবেন। ওকে, মানে কনসালটেশন ক্যাপাসিটিতে। ওকে, মানে ইন কন্ট্রাস্ট টু দ্য বর্তমান যে পার্লামেন্টারি ইলেকশন হচ্ছে এখানে যারা নির্বাচিত হচ্ছেন ওনারা গিয়ে কিন্তু ওনারা সার্বভৌম ক্ষমতা একটা এক্সারসাইজ করছেন, ওনারা আইন তৈরি করতেছেন, সর্বোচ্চ আইন তৈরি করবেন, ইভেন তারা সংবিধানকেও পরিবর্তন করতে পারবে। কিন্তু আমরা যে খেলাফত ব্যবস্থার মধ্যে যে শুরা সিস্টেমের কথা বলছি সেখানে তাদের রোলটা হচ্ছে অ্যাডভাইজারি। ওকে, আরেকটা ফান্ডামেন্টাল দিক হচ্ছে যে খেলাফত ব্যবস্থায় যে খলিফার একক নেতৃত্ব, যেটা আমরা দেখি যে এখানে আপনি রাষ্ট্রপতি শাসিত হোক বা প্রাইম মিনিস্টার শাসিত, যে ভারসাম্যের কথা বলা হচ্ছে যে কার ক্ষমতা কতটুকু, একটা লাইন ড্র করার চেষ্টা করা হয়েছে সংস্কারের মাধ্যমে। বলা হচ্ছে যে কিছু কিছু নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দিতে হবে, কিছু কিছু নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দিতে হবে, যাতে কেউ এককভাবে খুবই পাওয়ারফুল না হয়ে ওঠে। অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা টানাপোড়েন রয়েছে। ইভেন উইদিন দ্য ক্যাবিনেটের মধ্যে দেখা যায় যে একটা বিষয়ে যখন কোনো সমস্যা দেখা দেয় তখন বলে যে না এটা তো আমার মন্ত্রণালয় না, ওটা ওই মন্ত্রণালয়ের অধীনে, সেই মন্ত্রণালয়ের অধীনে। তো এই ধরনের ঝামেলা আপনার এই খেলাফত ব্যবস্থার মধ্যে থাকবে না, কারণ পুরোটার জন্য খলিফা এককভাবে দায়ী। ওকে, হি ইজ রেসপন্সিবল। সো সে তার যে কাঠামোটা সে সেট আপ করবে এবং যে কোনো জায়গায় যে কোনো ইস্যুর জন্য খলিফা কে আমরা অ্যাকাউন্ট করতে পারবো, অ্যান্ড সে এটা বলতে পারবে না যে এটা আমার মধ্যে নাই, ওটা আমার মধ্যে নাই। একক নেতৃত্বের। হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা। ইজ দিস নট ওভারবার্ডেনিং অন আ ইন্ডিভিজুয়াল? মানে একজনের জন্য এটা কি বেশি হয়ে যাবে না নাকি? না, ডেফিনেটলি তার মতো করে সে তার টিম গঠন করবে। হ্যাঁ, তো এটা তো আপনি যে কোনো জায়গায় দেখেন, আপনি যে একটা যুদ্ধ হোক, একটা খেলা হোক, একটা ক্যাপ্টেন থাকবে, ঠিক না? ক্যাপ্টেন ইজ রেসপন্সিবল। তো আপনি রেসপন্সিবিলিটিটা সে তার মতো করে ডেলিগেট করতে পারবে। তো অবভিয়াসলি খলিফার যে স্ট্রাকচারটা থাকবে সেখানে আমরা এর আগেও আলোচনা করেছি, বা আমাদের যে সংবিধানে এটার আরো ডিটেলস আলোচনা রয়েছে, খেলাফতের যে খসড়া সংবিধান। তো এখানে আমরা কিন্তু পুরো পিকচারটা যদি আমরা দেখার চেষ্টা করি যে এখানে খলিফা থাকবেন অন দ্য টপ, এবং তার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকবেন, তার ডেলিগেটেড অ্যাসিস্ট্যান্ট থাকবেন, এবং পুরো যে রাষ্ট্রটা থাকবে এখানকে বিভিন্ন প্রদেশ বা আপনার প্রভিন্সে ভাগ করা হবে, তার জন্য পার্টিকুলার আবার ওয়ালি নিয়োগ করা হবে। তারা আবার ওই রকম ভাবে আরেকটা সার্কেল তাদের মতো করে তাদের ডেলিগেটেড অ্যাসিস্ট্যান্ট তারা নিয়োগ করবেন। এছাড়া রাষ্ট্রেতে আলাদাভাবে থাকছে আপনার বিচার ব্যবস্থা, যেটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট,
এটা আমরা আরেকটা পর্বে আমরা আলোচনা করেছি আপনার এখানে। জি 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 তো সেটা কেননা এটা কম্পেয়ার টু দ্য কারেন্ট যে বিচার ব্যবস্থা রয়েছে সেটা জুডিশিয়ারি যদিও বলা হয় ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আমরা জানি যে এখানকার জাজেরা ওই পার্লামেন্টের থেকে যে আইনটা প্রণীত হয় সেটা দ্বারাই তারা বাউন্ড, রাইট। কিন্তু এইখানকার আমরা খেলাফত ব্যবস্থায় যে কাজী যিনি থাকবেন, যদিও উনি খলিফা নিয়োগ দিবেন, কিন্তু হি ইজ ইন্ডিপেন্ডেন্ট, আর সে শরিয়া দ্বারা বাউন্ড। ওকে। এবং শরিয়াটাকে তো খলিফা বা কোন শাসক গোষ্ঠী চেঞ্জ করতে পারছে না। সুতরাং এখানে সে মানে ইন ট্রু সেন্স যে ইন্ডিপেন্ডেন্সই সে এনজয় করবে। এবং আমরা আগেও আলোচনা করেছি যে যদি ইভেন খলিফার এগেনস্টেও কোনো আপনার চার্জেস আসে সেটাও সে ডিল করতে পারবে, এবং তখন খলিফা তাকে অপসারণ করতে পারবে না। এটা কিন্তু শরিয়ার বিধান। জি জি। সো এখানে ইকোনমিক যে ব্যবস্থাটা থাকবে সেটা ক্ষেত্রে দেখা যাবে এখানে একটা বায়তুল মাল থাকবে। এই যে বর্তমান ব্যবস্থায় যে সুদী ব্যাংকিং সিস্টেম রয়েছে এগুলোকে অ্যাবলিশ করা হবে। এখানে যে লিমিটেড কোম্পানির ব্যবস্থা রয়েছে, শেয়ার মার্কেট রয়েছে, এগুলোকে অ্যাবলিশ করা হবে। অর্থাৎ আপনি যদি মানে দুটো চিত্র পাশাপাশি একটু ভিজুয়ালাইজ করেন তাহলে বুঝতে পারবেন যে ইটস এ কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্ট্রাকচারের কথা আমরা বলছি। এটা মানে রাষ্ট্র ব্যবস্থা কিন্তু ইজ সামথিং মানে একেবারে এখন যেটা আমরা সাথে অভ্যস্ত তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। সো এই ব্যবস্থার মধ্যে আপনার দেখেন যে প্রত্যেকটা রাষ্ট্রের তো কিছু অবজেক্টিভ থাকে, ঠিক না? তো এই খেলাফত বর্তমান রাষ্ট্র ব্যবস্থার অবজেক্টিভটা কেমন, যে কারেন্ট ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে আমরা একটু ফিট ইন হয়ে ওয়েস্টার্ন পাওয়ারগুলোর সাথে বা ইন্ডিয়া এদের সাথে ভালো সম্পর্ক রেখে কিভাবে আমরা আমাদের অর্থনীতিকে একটু বেটার করতে পারি। এই তো মানে আপনি যত সিনসিয়ার লিডারই হোক এর চেয়ে বাইরে তো আর বর্তমান পলিটিশিয়ানগুলো চিন্তা করতেছে না। জি জি। তো এটাই হচ্ছে তার অবজেক্টিভ, যে আমরা কিভাবে এখানকার মানুষের জীবনযাত্রার মান একটু উন্নত করা যায় বা আর একটু অর্থনৈতিক ডেভেলপমেন্ট করা যায়। হ্যাঁ, এবং তারা আপনাকে কিন্তু এগুলোই বলবে যে আমরা এই করব, ফ্যামিলি কার্ড হোক বা চাকরির নিশ্চয়তা। বাট খেলাফত রাষ্ট্রের অবজেক্টিভ হচ্ছে যে এখানে প্রথমত ইনসাফ প্রতিষ্ঠা করা, যেটা মানে আল্লাহর শরিয়া এস্টাবলিশ করা ছাড়া পসিবল না। সেকেন্ড হচ্ছে যে আল্লাহর প্রদত্ত যে এই যে ব্যবস্থাটা, এই যে ইনসাফটা, এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া। সুতরাং বাই ডিফল্ট এই ব্যবস্থা, এই খেলাফত রাষ্ট্র কিন্তু এক্সপ্যান্ড করবে। মানে ইট সাউন্ডস খুব একটা মানে অসম্ভব জিনিস মনে হচ্ছে অনেকের কাছে, কারণ আমাদের কিন্তু কিছু জেনারেশন এরকম আমরা বড় হয়েছি যে আমরা কখনো এটা শুনলে আমরা আশ্চর্য হতাম যে রাষ্ট্র কেন এক্সপ্যান্ড করবে। কিন্তু ইন রিয়ালিটি এখন দেখেন রাষ্ট্র এক্সপ্যান্ড করছে। জি জি জি। রাশিয়া ক্রিমিয়া দখল করছে, যেটা আমি বলতেছিলাম। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড টেক ওভার করতে চাচ্ছে, বা যুক্তরাষ্ট্র যে ইটসেলফ আজকে যত বড় যুক্তরাষ্ট্র হয়েছে এটা তো দখল করে করে বা বিভিন্নভাবে তারা কিনে নিয়েছে বা দখল করেছে, এভাবে তারা হয়েছে। সো রাষ্ট্র যে ছোট হয় বড় হয় এটা কিন্তু একটা রিয়ালিটি। বাট একটা সময় আমরা এটা বুঝতে পারতাম না, বাট কারেন্ট জেনারেশন কিন্তু এগুলো বুঝতেছে, এই আলোচনাগুলো এখন আসতেছে। সুতরাং এটা আমরা কেন পারবো না? সো খেলাফত রাষ্ট্রের মধ্যে আমরা এই ভিশনটাকে ইনস্টল করতে চাই, মানে এই ভিশনের উপরেই প্রতিষ্ঠিত হবে। ইনস্টল করতে চাই বলাটা হয়তো ঠিক হলো না, বিকজ আমরা যদি মনে করি যে আরাকানে এখানে যে মুসলিম ভাইরা আছে তাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আরাকানকে টেক ওভার করতে হবে, তাহলে আমরা টেক ওভার করতে হবে। রাষ্ট্রের সেই প্ল্যানিং থাকবে, সেই প্রোগ্রামিং থাকবে, বা আসামের মধ্যে হোক, কাশ্মীরের মধ্যে হোক, যেখানে হোক, যে জায়গাতে, এবং অল দ্য ওয়ে টু দ্য আলাক্সা কে মুক্ত করা। সো এটা রাষ্ট্রের একটা অবজেক্টিভ থাকবে। অ্যাচিভ কিভাবে করা হবে সেটা হচ্ছে আপ টু দ্য খলিফা অ্যান্ড দ্য সিচুয়েশন অনুযায়ী, কিন্তু একটা অবজেক্টিভ থাকবে। সো এই অবজেক্টিভের ডিফারেন্সটা আমি বোঝাতে চাচ্ছি যে বর্তমান রাষ্ট্রের অবজেক্টিভটা হচ্ছে একটু ভালো থাকা, খেয়ে পরে একটু ভালো থাকা যায় কতটুকু, আর এটার অবজেক্টিভটা হচ্ছে আমার শুধু ম্যাটেরিয়াল গেইন না, ম্যাটেরিয়াল গেইনের সাথে সাথে আমাকে আমার স্পিরিচুয়াল, আমার যে ইমান আকিদার প্রোটেকশন, অল দিজ আর ইম্পর্টেন্ট। মোরাল অবজেক্টিভ, সেই অবজেক্টিভটা এখানে থাকছে। সুতরাং এখানে দুটার মধ্যে একটা মানে আপনি দেখতেছেন যে একটা শার্প একটা কন্ট্রাস্ট আপনি দেখতে পাচ্ছেন, এবং অ্যাট দ্য সেম টাইম এটা দুইটার মধ্যে যে সলিউশনটা, বা আপনি ধরেন বিভিন্ন প্রবলেমগুলোকে ডিল করার যে পলিসিগত ম্যাটার বলেন বা সলিউশন বলেন রাষ্ট্রের, এটাও ডিফারেন্ট। যেমন ধরেন এই কারেন্ট ব্যবস্থার মধ্যে তারা ইকোনমিক সমস্যাগুলো একভাবে দেখছে,
তারা মনে করছে যে যদি অনেক ব্যবসা বাণিজ্য বেড়ে যায়, অনেক বিদেশি বিনিয়োগ আসে, অনেক জায়গায় আমরা যদি গার্মেন্টসেরকে আমরা ইউরোপ আমেরিকায় আরও বেশি সুবিধা দিয়ে এক্সপোর্ট করতে পারি, তাহলে ব্যবসায়িকরা প্রতিষ্ঠিত হবে, ধীরে ধীরে দেশের মানুষের একটু উন্নতি হবে। বাট খেলাফত রাষ্ট্র কিন্তু এইভাবে দেখছে না সমস্যাটা। খেলাফত রাষ্ট্র দেখতেছে যে আমরা কিভাবে একটা ভারী শিল্প নির্মাণ করতে পারবো এবং সেটা সমর ভিত্তিক শিল্প নির্মাণ করা হবে, এবং সেটার মাধ্যমে আমরা কিভাবে কর্মসংস্থান তৈরি করতে পারবো, অর্থাৎ এটা কিভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। বিকজ এই রাষ্ট্রটা তো বুঝতে পারতেছে যে আমাদেরকে আমাদের যে সিকিউরিটি অ্যান্ড এটা আমাদের হাতে থাকতে হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে দিস ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার ফান্ডামেন্টাল একটা ভিত্তি, যে রাষ্ট্রের যে নিরাপত্তা এটা আমাদের হাতে থাকতে হবে। এমন না যে আপনি চুক্তি করে নিলেন। এক্স্যাক্টলি, আমি সেই সলিউশনের কথা বলছিলাম, যে কারেন্ট রাষ্ট্রের সলিউশনের ব্যবস্থার মধ্যে সলিউশনটা কিন্তু ডিফারেন্টলি হয়। যে আপনার অনেক সময় দেখা যাচ্ছে আমরা গালফ কান্ট্রিগুলো দেখি যে তারা চুক্তি করে থাকে যে নিরাপত্তার জন্য, তো এটা খেলাফত রাষ্ট্র কখনো করবে না। খেলাফত রাষ্ট্রকে অবশ্যই তার সক্ষমতা তৈরি করতে হবে, হ্যাঁ, এবং সেটা নিয়ে সে কাজ করবে। বিকজ দিস ইজ সামথিং ইউ ক্যানট আউটসোর্স, ইট হ্যাজ টু বি ইন দ্য হ্যান্ড অফ মুসলিম, মুসলিমের হাতেই থাকতে হবে, আমাদের হাতেই থাকতে হবে। সো এই যে একটা, সুতরাং এটা কিন্তু টোটাল একটা শুধু অবজেক্টিভ না, একটা অ্যাটিটিউডগত একটা পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন যে এই রাষ্ট্রের এটা কি থাকবে, মানে অ্যাটিটিউডটা কেমন হবে। অ্যান্ড ইটস ইজ সামথিং উইথ দ্য মাইন্ডসেট অ্যাজ ওয়েল, ইটস নট অনলি অ্যাবাউট দ্য মানে মানি ম্যাটেরিয়াল থিংস, বাট এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এটা বিকজ এটা একটা আদর্শিক রাষ্ট্র, ইট বেসড অন অ্যান আইডিওলজি অ্যান্ড হুইচ ইজ ইসলাম, এবং এটার একটা মানে ব্লু প্রিন্ট আমাদের কাছে রয়েছে কিন্তু, যে কিভাবে একটা রাষ্ট্রকে একটা পাওয়ারফুল নেতৃত্বশীল রাষ্ট্রে পরিণত করা যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার মধ্যে আমরা দেখেছি। সো এইটা মানে হয়তোবা অনেকের কাছে যারা হয়তোবা সিরার ব্যাপারটার সাথে অত পরিচিত না, বা যারা এটাকে মনে করেন যে অনেক আগের ঘটনা, রিলেট করতে পারেন না, তাদের কাছে এটা হয়তো একটা অনেক সময় খুব একটা ফ্যান্টাসির মতো মনে হয়। কিন্তু আমি বলবো যে ইফ ইউ মানে স্টাডি দ্য রিয়ালিটি, it is so relevant today's world. It is so relevant that unless and until we establish that sort of state, যে নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজে সক্ষমতা তৈরি করবে এবং সেই অ্যাটিটিউড নিয়ে ওয়ার্ল্ড স্টেজে সে অ্যাপিয়ার করবে, তাহলে আমরা টিকে থাকতে পারবো না, এটা যদি আমরা না করতে পারি। আচ্ছা, ইন্টারেস্টিং। আপনি যে এই রাষ্ট্র কাঠামোর কথা বলতেছেন, অবভিয়াসলি আমাদের যে স্টেটাস কো তার সাথে এটার একটা বিগ কন্ট্রাস্ট। তো এখন আমার মনে প্রশ্ন আসে ন্যাচারালি যে আমাদের দেশের মানুষ কি এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা চায় কিনা, বা তারা এর জন্য প্রস্তুত কিনা। অন দ্য আদার হ্যান্ড, আমিও এইটাও চিন্তা করতেছি যে এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে নিয়ে আসবেন বা কিভাবে আনা সম্ভব। রাইট, দেখেন এই মানুষ প্রস্তুত কিনা এটা কিন্তু আপনাকে সেন্স করতে হবে মানুষের, বিকজ মানুষের প্রত্যাশাগুলো খুব তরল অবস্থায় থাকে। মানে এটা তারা সবসময় হয়তো আর্টিকুলেট করতে পারে না, কিন্তু আপনাকে দেখতে হবে, মানে সোসাইটির নার্ভটা বুঝতে হবে। দেখেন বাংলাদেশে আমরা কিন্তু আমেরিকার যে বর্বরতার বিরুদ্ধে স্লোগান আমরা দিতে দেখেছি সাধারণ মানুষকে, পলিটিশিয়ানরা পারে না, কিন্তু সাধারণ মানুষরা দিয়েছে। আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ কিন্তু এখন খুবই ভয়েস রেস করছে, তো যেটা কিন্তু হয়তো ইভেন হাসিনার আমলেই মানুষ চিন্তা করতে পারতো না। বা অনেকে এরকম একটা মাইন্ডসেটের মধ্যে ছিল যে ইন্ডিয়া যদি আমাদেরকে কোঅপারেট না করে তাহলে তো আমরা না খেয়ে মরবো। আজকে সেই ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে আমাদের ইয়াং জেনারেশনটা কিন্তু চিন্তা ভাবনা করছে। সো এই যে একটা মানে আমি বলি যে 5ই আগস্টের যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, তার চেয়ে বড় একটা রেভলিউশন হয়ে গেছে মানুষের মনোজগতে। এটা এই যে মানুষের ইয়াং জেনারেশনের যে সেন্টিমেন্ট, দ্য স্টেট অফ মাইন্ড, এটা কিন্তু বুঝতে ব্যর্থ হচ্ছে মানে গতানুগতিক পলিটিশিয়ানরা। বিকজ এখানে তাদের প্রত্যাশাটা অনেক উপরে, তারা কিন্তু আর কোনো ধরনের আধিপত্যবাদ দেখতে চায় না, সেটা দাসত্ব থেকে বের হয়ে আসতে চায়, সেটা ইন্ডিয়ান হোক, সে ওয়েস্টার্নদের হোক। তো ইন্ডিয়ানটা আমরা বেশি আর্টিকুলেশনটা শুনি, ওয়েস্টার্নদের তো অতটা আমরা ওইভাবে দেখতে পাই না, কিন্তু যারা সচেতন মহল তাদের কাছ থেকে কিন্তু আমরা এই ধরনের বিভিন্ন কন্টেন্ট আমরা দেখছি, তাদের কথাবার্তা এগুলো উঠে আসতেছে। সো আমি মনে করি যে দিস ইজ দ্য মানে সাইন দ্য পিপুল আর রেডি, বিকজ একটা সোসাইটিতে আমরা যখন রেভলিউশনের কথা বলছি, এটা কিন্তু রেভলিউশনের কিছু
ধরন রয়েছে বা এর কিছু দিক রয়েছে, ফিচার্স, যে যেমন একটা এমন হয়তো হবে না যে সোসাইটি সব মানুষকেই এসে বলতে হবে যে আমরা এখন চেঞ্জ চাই। হ্যাঁ, এটা ভোটিং না, এটা হচ্ছে যে একটা মানুষের মধ্যে একটা জনমত তৈরি হওয়া। তো জনমতটা যখন হয়, ইটস নট দ্যাট এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আসলে এখানে একইভাবে সাবস্ক্রাইব করবে, একইভাবে এটা কন্ট্রিবিউট করবে, বাট আলটিমেটলি যদি আপনি টোটাল ওপিনিয়নটাকে দেখেন, দ্যাট ওপিনিয়ন, দ্য ওয়ে ইটস শেপিং ইজ ভেরি হাই। সো মানুষ চাইতেছে যে আমরা আমাদের দেশকে কারোর আধিপত্যবাদের অধীনে দেখতে চাই না, বরং উই ওয়ান্ট টু সি আওয়ার নেশন নেক্সট টু নান। সো পিপুলের মধ্যে এই অ্যাসপিরেশন আছে যে আমরা একটা নেতৃত্বশীল রাষ্ট্র হব। এটাকে আমরা কেন পারবো না? আগে আমাদের বিভিন্ন বুঝ দিয়ে রাখা হতো, তোমরা সাইজে ছোট, তোমরা এই না সেই না, মানে আমাদের নেগেটিভ কথাগুলো বলা হতো। নাও আমাদের পজিটিভ কথা বলার সময় আসছে, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা 20 কোটি মানুষের দেশ, আমরা কিন্তু মুসলিম, আমাদের কাছে কিন্তু ইসলাম এর মতো একটা স্ট্রং আইডিওলজি রয়েছে, আমাদের একটা স্ট্র্যাটেজিক একটা লোকেশন রয়েছে। সো আমরা অন্যান্য মুসলিমদের সাথে আমাদের কালচারাল বন্ডিং রয়েছে। সো দেয়ার আর মেনি থিংস দ্যাট আমাদের, এবং আমাদের ন্যাচারাল রিসোর্সেস রয়েছে। সবচেয়ে বড় কথা যে আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়েছে যেটা আমাদেরকে নিয়ে যেতে পারে। ইফ ইউ লুক অ্যাট দ্য মানে এক্সাম্পল, যে ক্রিকেট খেলায় যেটা হয়েছে, যে ওই আইসিসি আমাদের সাথে যে আচরণটা করলো, বা প্রথমে তো শুরু হয়েছিল ভারতের, তো আগের বাংলাদেশ হলে কখনো এই সাহস দেখাইতে পারতো না যে আমরা ভারতে যাব না, ভারতের নিরাপত্তা ইস্যু নিয়ে আমরা আইসিসিতে কমপ্লেন করব। এরপরে আইসিসি যখন সমাধান করে নাই, তখন বলছে আমরা বিশ্বকাপে খেলবো না। সো এটা একটা সাহসের ব্যাপার কিন্তু। সো একই অ্যানালজি যদি আপনি নিয়ে আসেন, যে যে জাতিসংঘটা রয়েছে, এটাকে ধরেন আপনি আইসিসি মনে করেন, তো তারা মানে আইসিসি যেভাবে সমাধান দিতে পারে নাই ভারতের এই দাদাগিরির, জাতিসংঘ কিন্তু সমাধান দিতে পারছে না আমেরিকান দাদাগিরির। সো ইটস জাস্ট, আপনি একই মাইন্ডসেট নিয়ে আপনি এখন ওদেরকে বলে দেন যে আমরা এই জাতিসংঘের আন্ডারেই থাকবো না, কারণ এইটা তো মানে আইসিসিকে যেমন বলেছে ইন্ডিয়ান ক্রিকেট ক্লাব, জাতিসংঘটা কি আমেরিকান একটা সংঘ, ঠিক কিনা, আমেরিকানদের ইন্টারেস্ট সার্ভ করে। তো আমরা কেন সেখানে আমাদের সোলজার পাঠাবো? তাদের অফিস কেন আমাদের বাংলাদেশে হবে? তারা কেন এসে আমাদেরকে প্রেসক্রিপশন দিবে? তারা কেন আমাদের হিউম্যান রাইটসের কথা বলবে? আমরা কি হিউম্যান রাইটস কি বা মানুষের অধিকার কি এগুলোকে আমরা জানি না? তো আমাদের কাছে কি এই স্ক্রিপচার নাই? আমাদের কাছে কি সেই মানে আইডিওলজি নাই যেটা নিয়ে আমরা নিজেদের অ্যাফেয়ারগুলো লুক আফটার করতে পারি, অ্যান্ড ওয়ার্ল্ডেরকে আমরা এই জিনিসটাকে শিক্ষা দিতে পারি যে কিভাবে তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে? সো আমরা ওয়েল সাফিসিয়েন্ট নাও, যে মাইন্ডসেটটা তৈরি হয়েছে, এই মাইন্ডসেটের উপর ভিত্তি করে আমরা এগিয়ে যেতে পারবো। ম্যাটেরিয়াল যে সাপোর্টের কথা, রিকোয়ারমেন্টের কথাটা আপনি বলছেন, যেটা কারণে হয়তো অনেকে মনে করে যে আমরা হয়তো এখনো প্রস্তুত না, কিন্তু ইফ উই লুক অ্যাট দ্য সিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে মদিনা রাষ্ট্রটা কিভাবে শক্তিশালী রাষ্ট্রতে পরিণত হয়েছে। ইটস নট অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল গেইন, ইস দিস আইডিওলজি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু এই আমাদেরকে বারবার বলেছে যে যখন আমরা সবচেয়ে ডিপ্রেসড অবস্থায় ছিলেন সাহাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা, তখনই কিন্তু বিজয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। সো কন্ডিশন হচ্ছে যে আমাদেরকে দিনের উপরে থাকতে হবে, আমাদেরকে মানে এই যে ইসলামিক যে মেসেজটা, এটাকে ইনট্যাক্ট রাখতে হবে, মানে এটাকে ডিস্টর্টেড হতে দেওয়া যাবে না। এবং আমাদেরকে ঈমান এবং আমলের উপর যদি আমরা থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করেছেন যে এই তার বান্দাদেরকে তিনি দুনিয়াতে আবার খেলাফত দান করবেন। সো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমরা এগিয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রমিসের যে সুফল, সেটা আমরা কেন পাবো না? সো ইটস এ মাইন্ডসেট, অ্যান্ড দ্যাট ইজ আমাদের এই সোসাইটি সেই সেন্সে আমি বলবো ইটস রেডি। হোয়াট ইজ ফেইলিং আস ইজ দিস করাপ্ট পলিটিশিয়ানস, যারা আসলে আইদার তারা বক্সের বাইরে চিন্তা করতে পারছে না, অথবা তারা সাংঘাতিকভাবে ব্যক্তি স্বার্থ দ্বারা ড্রিভেন, অর্থাৎ তাদের যে ক্ষুদ্র স্বার্থ, যে আমি প্রাইম মিনিস্টার হব, আমি একজন এমপি হব, বা আমি মানে এই এমপি হয়ে 200-400 কোটি টাকা মানাবো, এর বাইরে তারা চিন্তা করতে পারছে না। যদি তারা সিনসিয়ারলি দেখতো, তাহলে বুঝতো যে কারেন্ট ব্যবস্থার মধ্যে আসলে কোনো সমাধান নাই, আমাদেরকে অবশ্যই এখান থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, বুঝলাম যে এখানে আমাদের যে পলিটিশিয়ানরা, তারা আমাদের জনগণের যে সেন্টিমেন্ট, ওইটাকে ধারণ করতে পারতেছে না, তাদের হয়তো ব্যক্তি স্বার্থে বা বিভিন্ন স্বার্থের কারণে, বা তাদের সেই ল্যাক অফ ভিশনের কারণে। একই সাথে আপনি যখন বলতেছিলেন যে দেশের প্রত্যেকটা মানুষের
মানে আপনার রাস্তায় আসতে হবে না বা তাদের প্রত্যেককে রেভলিউশনারি হইতে হবে না। সো এর ধারাবাহিকতায় আপনার কাছে আমার প্রশ্ন হবে যে তাহলে কারা চেঞ্জটা আনবে? আপনি যদি বলেন যে সবার আসতে হবে না, দেন হু আর দ্য স্টেক হোল্ডার্স, কারা এই চেঞ্জটা নিয়ে আসবে? ওয়েল দেখেন, একটা রেভলিউশন যখন একটা সোসাইটিতে হয়, এবং এটা আমরা হিস্ট্রিতে যত রেভলিউশন হয়েছে সব জায়গাতে আমরা দেখতে পাবো এটা একটা প্যাটার্ন রয়েছে, যেটা কিন্তু শুরু হয় কিছু মানুষ, এটা যারা সচেতন বা যাদের খুব হাই লেভেল অফ সেন্সেশন রয়েছে, তারা তাদের যে আইডিয়াটা এটা নিয়ে আসে, এটা প্রেজেন্ট করে সোসাইটির মধ্যে। এবং যখন প্রেজেন্ট করা হয় তখন অবভিয়াসলি সোসাইটিতে কিছু তর্ক বিতর্ক তৈরি হয়, আলাপ আলোচনা তৈরি হয়। এরপরে দেখা যায় যে তারা এই জিনিসটাকে একটা জনমতে তৈরি করে, যে কথাটা আমি বলছিলাম যে এটা একটা জনমতে চলে গেছে, ইসলাম বাংলাদেশে যে দরকার এটা কিন্তু একটা জনমত এস্টাবলিশড হয়ে গেছে। জি জি জি। তো সেকেন্ড স্টেজ হয় যে এইটার ওই সোসাইটিতে যারা পাওয়ারফুল সেকশন, প্রভাবশালী মানুষ, তাদের সমর্থন দরকার হয়, এবং তাদের সমর্থনে আলটিমেটলি এই মানে পরিবর্তনটা আসে। যেটা আমরা ধরেন, আপনি যদি ইভেন রুশ বিপ্লবের কথা দেখেন বা যে কোনো মানে সমসাময়িক বিপ্লবের কথা দেখেন, এগুলো জায়গাতেও দেখবেন যে এখানে আর্মিদের একটা বড় ভূমিকা ছিল। মানে আর্মিরা আইদার দে টুক দ্য সাইড অফ দ্য পিপল, অথবা তাদের একটা মানে ভাগ হয়ে গেছে আর্মিরা, অথবা তারা নিউট্রাল থাকছে। সুতরাং এটা না হলে বিপ্লবটা সাকসেসফুল হয় না। ইভেন শেখ হাসিনার পতনও হইতো না যদি না আমরা আর্মিদেরকে, এই জনতা তাদের পাশে পাইতো। এবং এর আগেও এরশাদেরও পতন হইতো না যদি না তখন আর্মি ব্যাকিং দেওয়া স্টপ করে দিত। তো এটা সব জায়গাতে হয়েছে। ইরানের রেজিমটা যে টিকে গেল, এটা বিকজ আর্মি তাকে সাপোর্ট দিয়ে গেছে। সো এরকম বিভিন্ন আমরা দেখতে পাবো যে আর্মি ইজ ভেরি পাওয়ারফুল এখনকার রিয়ালিটিতে। সো বিকজ আপনার তো একটা পরিবর্তনের জন্য আপনাদের এই ম্যাটেরিয়াল সাপোর্টটা দরকার, যাদের হাতে আপনার এই শক্তিটা রয়েছে। এবং আমরা আমাদের জন্য যেটা অনুকরণীয় আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন পরিবর্তনটা এনেছিলেন, উনি কিন্তু দেখা যায় আইডিয়াটা ইসলামের ব্যাপারটা মক্কাতে সোসাইটির মধ্যে উনি এটা প্রপাগেট করতেছিলেন, হ্যাঁ, এটা প্রচারণা করতেছিলেন। সোসাইটিতে অনেক তর্ক বিতর্ক তৈরি হচ্ছিল, কিন্তু এখান থেকে কিন্তু পরিবর্তনটা আসে নাই। পরিবর্তনটা এসেছে যখন মদিনার যে আউস এন্ড খাজরাজ, তারা যখন তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করলেন, তাকে বায়াত দিলেন এবং প্রমিস করলেন যে আমরা আপনাকে এই ম্যাটেরিয়াল সাপোর্টটা দিব, আপনাকে এই সামরিক সহায়তা যেটা, হ্যাঁ। তো এই সাপোর্টটা পাওয়ার কারণে কিন্তু স্টেটটা এস্টাবলিশ করা সম্ভব হলো। তো সুতরাং সব যুগে সব সময় দেখা গেছে বিপ্লবের পিছনে ওই সোসাইটির যে পাওয়ারফুল সেকশন, সেটাকে আপনার পাশে দরকার। এবং সেই পাওয়ারফুল সেকশনটা তখনই আসবে যখন জনগণের চাহিদাটা ওই লেভেলে, ওই মাত্রায় উঠে যায়। তো আমি মনে করি, বিকজ আমি ভেরি হোপফুল মানুষ, হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের এখন মানুষের ইসলামের প্রতি যে মানুষের আকাঙ্ক্ষা, ইসলাম দ্বারা শাসিত হওয়ার এবং এই ইসলামকে প্রতিষ্ঠিত করার, এটা এমন একটা জায়গায় চলে গেছে যে এটা এখন যে পাওয়ারফুল সেকশন অফ দ্য পিপুল, তাদের কাছে এখন হচ্ছে এই আপিলটা যে তারা যেন মানুষের পাশে আসে। তাহলে এই যে করাপ্ট সিস্টেমটা রয়েছে এটাকে অ্যাবলিশ করা সম্ভব, এবং তখন এই খেলাফত রাষ্ট্রটা প্রতিষ্ঠা করা সম্ভব। হ্যাঁ, এবং এটা ইনশাআল্লাহ হবে। দ্যাটস এ ম্যাটার অফ টাইম, ইনশাআল্লাহ, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমিস রয়েছে। সো যখন এটা প্রতিষ্ঠিত হবে, তখন এই যে কারেন্ট ব্যবস্থার মধ্যে আমরা যে সমস্ত হিন্ডারেন্সগুলো দেখতে পাই, হ্যাঁ, আপনি দেখবেন যে এগুলো রাতারাতি চেঞ্জ হতে থাকবে। বিকজ ওই পরিবর্তনটা মানুষ দেখতে পায় না। যখন পরিবর্তনটা হয়ে যায় তখন অনেকেই কিন্তু ওইটার সাথে তখন ওই সুরে আবার তাল মেলায়। এবং আমরা এটাই দেখেছি, ওই ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন পরিবর্তনটা হলো তখন কিন্তু ঝাঁকে ঝাঁকে দলে দলে সেটাতে এসে জয়েন করলো। সো আমি আসলে পার্টিকুলারলি এই যে বাংলাদেশের অনেকে দেখে না যে অনেক ডিভিশন সোসাইটির মধ্যে, এবং এখান থেকে মানুষ একটা কনক্লুশন আসে যে আমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারবো না। হ্যাঁ, মানে আমি ওই পেসিমিস্টিক ভিউ ক্যারি করি না। আমি মনে করি এগুলো একটা মানুষের আইদার ইগনোরেন্স অথবা কোনো একটা তালগোলের মধ্যে পড়ে আছে। হ্যাঁ, বিকজ সবার আসলে ওই জায়গাটা সেন্সেশনটা আসবে না, কিন্তু যাদের আসলে এটা কাজ হবে
সেই জায়গাতে কিন্তু এখন অলরেডি আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি, স্পেশালি ইয়াং জেনারেশনের মধ্যে। ইয়াংরা যেভাবে এখন আপনার দেশকে নিয়ে চিন্তা করছে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে তারা কথা বলতেছে, সুতরাং এবং ইসলামকে তারা যেভাবে ধারণ করতেছে, ইসলামকে নিয়ে যেভাবে স্টাডি করতেছে, মানে অ্যামেজিং। এটা মানে এক জেনারেশন 2 জেনারেশন আগে আমি এটা দেখিনি। সো এটা একটা আলটিমেটলি সেই জায়গায় ইনশাল্লাহ আমাদেরকে নিয়ে যাবে, যখন সোসাইটির যে পাওয়ারফুল সেকশন যারা আছে তাদের কাছে তো মেসেজটা যাচ্ছে, তারাও তো দেখতে পাচ্ছে করাপশনটা বা এই বর্তমান ব্যবস্থার যে আপনার ইনজাস্টিসটা, এটা তো তারা সবাই আমরা ফিল করতেছি, উপলব্ধি করতে পারছি। মানে ইটস লাইক ওই এলিফ্যান্ট ইন দ্য রুম, মানে সবাই কিন্তু জানতেছে যে কি, কিন্তু কেউ সেটা নিয়ে কথা বলতেছে না। সো এটাই দরকার, মানে একটা ইগনিশন দরকার, ইগনিশনটা। সুতরাং উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ারসেলফ ফর অ্যানাদার একটা রেভলিউশনের জন্য। যেভাবে ধরেন 24শে জুলাইয়ের একটা গণ অভ্যুত্থান হয়েছে, আগামী দিনের যে গণ আন্দোলনটা হবে, গণ অভ্যুত্থানটা হবে, এটা ইসলামিক হবে। এটা আপনি এটা মানে আই ক্যান সেন্স দ্যাট এটা ইসলামিক হবে। নাও এইটার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে, এইটার জন্য আমাদেরকে, বিকজ লাস্ট টাইম মানুষজন জানতো না যে কি আফটার হাসিনা হোয়াট, একটা ব্ল্যাঙ্ক জায়গা ছিল। এই কারণে এই অপরচুনিটি থাকা সত্ত্বেও আমরা কিন্তু মানে রেভলিউশনটা করতে পারি নাই, আমরা সিস্টেমটাকে ছুঁড়ে ফেলে দিতে পারি নাই, বিকজ ফেলে দিয়ে কি নিয়ে আসবো এটার ব্যাপারে মানে আমার কাছে মনে হয় যে মানুষ প্রিপেয়ার ছিল না, ক্ল্যারিটি ছিল না। রাইট, এখন ওর উপর বেস করে নেক্সট রেভলিউশনের ক্ষেত্রটা তৈরি হবে, যাতে করে আগামীতে মানুষ যখন এই ব্যবস্থাটাকে ছুঁড়ে ফেলে দেবে, তখন কি ইনস্টল করতে যাচ্ছি আমরা, মানে এটার পরিবর্তে কি দ্বারা রিপ্লেস করতে যাচ্ছি, এটার ব্যাপারে ক্লিয়ারিটি আমাদের কাছে থাকবে, বিশেষত ইয়াংদের মধ্যে থাকবে, এটাই আমার বিশ্বাস। তো আমি মনে করি যে আজকের যে নির্বাচন সংস্কার, এগুলোর মধ্যে দিয়ে আসলে কাঠামোগত পরিবর্তন আমরা প্রত্যাশা করতে পারি না। প্রকৃত পরিবর্তন বা রিয়েল চেঞ্জের জন্যে আমাদেরকে আসলে প্রস্তুত হতে হবে, এবং যারা এই রিয়েল চেঞ্জের কথা বলে, যারা খেলাফত এস্টাবলিশের কথা বলে, তাদের পলিটিক্সটাকে বুঝতে হবে না। আমি ইয়াং জেনারেশনকে আহ্বান করব, যাদের মধ্যে স্পিরিটটা রয়েছে, এই তাদের যে যোগ্যতা রয়েছে, তারা যেন এই খেলাফত প্রতিষ্ঠান আন্দোলনে নিজেকে সংস্পৃক্ত করে, তারা যেন ইসলামকে স্টাডি করে, এবং ইসলামের মধ্যে যে সলিউশনটা রয়েছে, এই সলিউশনটা যেন আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি ইন দ্য ফর্ম অফ মানে খেলাফত স্টেট, তাহলে শুধুমাত্র দুনিয়াতে যে আমরা মানে মানুষেরকে মুক্ত করার জন্য একটা ভূমিকা রাখলাম তাই নয়, এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের পরকালীন যে মুক্তি সেটাকে আমরা নিশ্চিত করতে পারবো। আল্লাহ সুবহানাহু, বিকজ ইটস এ ফর দ্য অ্যাপ্লিকেশন আপন আস। সো আমরা যদি ফর দ্য অ্যাপ্লিকেশন যদি আমরা ইগনোর করি, তাহলে অন দ্য ডে অফ জাজমেন্ট আমরা কোন মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো? এটা সামথিং উই নিড টু থিঙ্ক অফ, বিকজ ইস পলিটিক্স ইজ নট অনলি অ্যাবাউট মানে আমি চাইলাম করলাম, না চাইলে করলাম না, বা এটা ভালো লাগে ওটা ভালো লাগে না, যাকে খুশি তাকে ভোট দিলাম। ইটস নট লাইক দ্যাট, ইটস কানেক্টেড উইথ মাই মানে দুনিয়ার যে আমার সমৃদ্ধি, সিকিউরিটি, মুক্তি, দাসত্ব থেকে মুক্তি, অ্যান্ড অন দ্য ডে অফ জাজমেন্টও আমার আলটিমেট আমার যে মুক্তি, হুইচ ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে যাওয়া। সো এটা এই লাইনে আমাদের চিন্তা করতে হবে। তো মানে আমি বলবো যে আগামীর বাংলাদেশ সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে, অ্যান্ড নাও ইটস টাইম ফর দ্য ইয়াং জেনারেশন সহ সবাই যারা এটার মধ্যে পার্টিসিপেট করতে চায়, তারা দে শুড কাম অ্যান্ড জয়েন ইন দিস স্ট্রাগল। জাযাকাল্লাহ খাইর আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আপনি শেষের দিকে অনেক হোপফুল এবং অনেক পাওয়ারফুল একটা মেসেজ দিচ্ছেন আমাদের দেশের যে ইউথ, তাদের জন্য, ইন জেনারেল আমাদের দেশের সাধারণ মানুষের জন্য, তারা যেখানে হোপফুল হইতে পারে যে আমাদের সামনে আমরা এই যে কাঠামোগত এবং মৌলিক যে পরিবর্তন করার যে কথা বললাম, সেটা আর কি আপনি বললেন যে প্র্যাকটিক্যালি এটা সম্ভব হবে ইনশাআল্লাহ, জাস্ট ফ্রেমওয়ার্কটা আমাদের ডিফারেন্ট হইতে হবে। সো ওয়ান্স এগেইন এই সিরিজে আপনি অনেক কন্ট্রিবিউশন করছেন আমার পক্ষ থেকে, এবং আমাদের এই প্ল্যাটফর্মের রেগুলার দর্শক যারা, তাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই দাসত্ব ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণের ইশতিহার এই সিরিজে আমাদের সাথে থাকার জন্য, এবং এই কারেন্ট এনভায়রনমেন্ট যেখানে আমরা এই ইলেকশনের মৌসুমে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি, বিভিন্ন ধরনের প্রমিসের কথা শুনতেছি, বা বিভিন্ন ধরনের চেঞ্জের কথা শুনতেছি, এই সময়ে
আমাদের এই আলোচনাগুলি আশা করি আপনাদের চিন্তাভাবনা, আপনাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু প্রভাব রাখবে ইনশাআল্লাহ। আমাদের এই আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আশা করব যে এই ভোটের মৌসুমে আমাদের এই ডিসকাশনগুলি আপনাদের বন্ধুবান্ধব বা আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। আমাদের লং ফর্ম কন্টেন্টগুলি যাচ্ছে ফেসবুক এবং ইউটিউবে, এবং আমাদের শর্ট ফর্ম কন্টেন্টগুলি যাচ্ছে টিকটক, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আমাদের আগামী সিরিজ দেখার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।